দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল ত্রিপুরা দর্পণের সম্পাদকীয় 10 কেজি যুক্ত রেশন ঘোষণা। সবার চোখ নির্বাচনী ফলাফল কি হতে পারে সেই দিকে। বেশিরভাগ মানুষই এখন ইউটিউবের দিকে নজর রাখছেন, কারণ মোবাইল এখন ঘরে ঘরে এবং সহজে দুনিয়ার সংবাদ ঘরে বসে সকলেই জেনে নিতে পারেন। তাই সকলেই ভাবছেন কি হয় কি হয়। কেউ বলছেন আবার মোদি আসবেন। বিজেপির সাধারণ সমর্থকদের ধারণা 5 কেজি ফ্রি রেশনের জন্য সকলেই বিজেপিকে চাইছে। এবার দেখা যাচ্ছে দেশের প্রধান বিরোধী দল সেই ফ্রি রেশন ব্যবস্থাকে ভোট পাওয়ার বড় কৌশল হিসাবে মনে করছেন। তাই সেই দিকে নজর রেখে উত্তরপ্রদেশে নির্বাচনী জনসভায় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ঘোষণা দিয়েছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রেশন কার্ডধারী প্রত্যেককে 10 কেজি করে চাল ফ্রি দেওয়া হবে। এখন তা 5 কেজি করে 80 কোটি মানুষকে দেওয়া হচ্ছে। আসলে রাজনৈতিক নেতারা মনে করছেন কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। একই সভায় সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব ঘোষণা করেছেন যে উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 71টি পাবে ইন্ডিয়া জোট। এই ঘোষণাটিও মোদিজির 400 পারের অনুরূপ কিনা তা ঘোষণাকারী বলতে পারবেন। তবে উত্তরপ্রদেশে অর্ধেকেরও বেশি আসনে বুট হয়ে গিয়েছে, বাকি রয়েছে 41টি আসন। এই 41টি আসনের মধ্যে কম করেও 38টি আসন মোদিকে পেতেই হবে, নইলে উত্তরপ্রদেশেই মোদিজির রথ থেমে যেতে পারে। তাই কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের লক্ষ্য এবার উত্তরপ্রদেশ। এখানেই বিজেপির শক্ত দুর্গ। এই দুর্গের 50% যদি মোদিজির হাতছাড়া হয়ে যায়, তাহলে তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসার স্বপ্ন ত্যাগ করতে হবে। এখনো পর্যন্ত গুজরাটে লবির নেতারা সেই লক্ষ্যেই কলকাঠি নেড়ে চলেছেন। ক্ষত্রিয় ও ব্রাহ্মণ সম্প্রদায় অনেকটাই ক্ষুব্ধ। এদের বাগে আনতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিকল্প নেতার সাথে সলা পরামর্শ করেই রণকৌশল তৈরি করছেন বিজেপির চাণক্য অমিত শাহ। এদিকে আবার কংগ্রেসের চাণক্য দক্ষিণ ভারতের ডিকে শিবকুমারও বর্তমানে উত্তরপ্রদেশের ঘাঁটি গেড়ে বসেছেন। তিনি রায়বেরেলি সহ অন্য আসনগুলোতে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে পরামর্শ দেবেন। একথা, উত্তরপ্রদেশের বাকি 41টি আসনে যারা ভালো ফল করবে তারাই এবার সফল হবে। তবে বিভিন্ন রাজ্যের জনপ্রিয় বিজেপি মুখ্যমন্ত্রীদের রাজনৈতিক ভবিষ্যৎ যেভাবে শেষ করে দেওয়া হয়েছে, যোগী আদিত্যনাথের জন্য কি সেই অবস্থা অপেক্ষা করছে? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। সর্বভারতীয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিজেপির অভ্যন্তরে কোনো কোনো নেতা নিজেকে সবার উপরে স্থান দিতেই সব ধরনের কৌশল অবলম্বন করে চলেছেন। অটল বিহারী বাজপেয়ীর পর বিজেপির দল থেকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রথম দাবিদার থাকার কথা ছিল প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল.কে আদবানির। কিন্তু সেই সময় বিজেপিতে সাংগঠনিক পর্যায়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। 75 বছর বয়স হলেই রাজনৈতিক ও সাংগঠনিক দায়িত্ব থেকে অবসর নিতে হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে এক কথায় কৌশলে এল.কে আদবানিকে রাজনৈতিক সন্ন্যাস নিতে বাধ্য করা হয়েছিল। সঙ্গে মুরলী মনোহর যোশী সহ অনেক প্রথম সারির জনপ্রিয় নেতাদের সন্ন্যাসে যেতে বাধ্য করা হয়েছিল। কিন্তু রাজ্যে রাজ্যে জনপ্রিয় মুখ্যমন্ত্রীদের পদ থেকে সরিয়ে দেওয়ার পেছনে একটাই কারণ, কাউকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে না যাতে প্রধানমন্ত্রীর চেয়ারের দাবিদার হয়ে ওঠেন। ইতিমধ্যে শোনা যাচ্ছে অনেকেই চাইছেন পরবর্তী প্রধানমন্ত্রী যাতে যোগী আদিত্যনাথকে করা হয়। কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে একটা লবি যোগীজিকেই তুলে ধরছেন। এইদিকে আরএসএস এর নাগপুর লবির আবার অন্য ভাবনা। ইতিমধ্যেই নীতিন গডকরির নামও সামনে চলে আসছে। মোদিজি যদি উত্তরপ্রদেশে বাকি 41টি আসনে কোনো করিশ্মা দেখাতে অক্ষম হন, তাহলে বিজেপির রথ 250-এর নিচে থেমে যেতে পারে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এই অবস্থায় এনডিএর অন্যান্য শরিক দলের পক্ষে 66টির বেশি আসন দিয়ে সাহায্য করা অসম্ভব। বিজেপি ছাড়া এনডিএর অন্যান্য শরিকরা একটা খণ্ডিত অংশ মাত্র, যাদের প্রতি জনসমর্থনও খণ্ডিত। সুতরাং ইন্ডিয়া জোটের শরিকদের দিকে হাত বাড়াতেই হবে। কিন্তু ইন্ডিয়া জোটের কোনো শরিক দলই এমন অবস্থায় নেই যাদের ইডি, সিবিআই কিংবা আয়কর দপ্তর দিয়ে নাজেহাল এবং অপমানিত করা হয়নি। তবে ইন্ডিয়া জোট যদি 200-এর কাছাকাছি চলে যায়,
বা এর উপরে উঠে, তাহলে অনেকেই মোদির দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন। এক্ষেত্রে একমাত্র ভরসা হবে মোদিজির কাছে মারাঠা লবি। সেই দিন মোদিজি ভাষণ প্রসঙ্গে মারাঠা নেতাদের প্রতি এমন ইঙ্গিত দিয়ে রেখেছেন, কিন্তু কোনো মারাঠা নেতাকে যদি প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়, তাহলেই সেই অবস্থায় বিজেপি সাফল্য পেতে পারে। দেখা গিয়েছে সদলীয় এবং বিরোধী দলীয় বিভিন্ন মুখ্যমন্ত্রী নেতাদের অপমানিত করে নিজেকেই একমাত্র যোগ্য নেতা হিসেবে তুলে ধরার যে কৌশল বিগত 10 বছর ধরে ভারতে চলেছে, এর কিন্তু একটা উল্টো ফল আছেই। এইসব রাজনৈতিক আঘাতের প্রত্যাখ্যান কিন্তু রাজনৈতিকভাবেই আসতে বাধ্য। এইভাবেই একে গোপন তৎপরতা শুরু হয়েছে। এই অবস্থায় উত্তরপ্রদেশে বিজয় রথ উড়িয়ে মোদিজিকে দিল্লির দিকে অভিযান চালাতে হবে। তাহলেই কেবল মোদিজির তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন সফল হবে। একই অবস্থা ইন্ডিয়া জোটেরও। তাই কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরল জয় নিশ্চিত জেনেও উত্তরপ্রদেশের রায়বেরেলিতেও মনোনয়ন জমা দিয়েছেন। অর্থাৎ ইন্ডিয়া কিংবা এনডিএ সকলের কাছে উত্তরপ্রদেশের জয় পাওয়াই প্রধান লক্ষ্য। ইন্ডিয়া জোট অন্তত 40 আসনে উত্তরপ্রদেশে সফলতার আশা করছেন। সপা নেতা অখিলেশ যাদব একটু বেশি আশা করলেও তা যে অসম্ভব তার বলার অপেক্ষা রাখে না। তবে উত্তরপ্রদেশে চতুর্থ দফা নির্বাচনে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে এইসব কেন্দ্র সমাজবাদী পার্টি এবং স্থানীয় পুলিশ নাকি বুথগুলো নিজেদের কবজায় নিয়ে গিয়েছে ভোটের দিন। এই অভিযোগ থেকে একটা আভ্যন্তরীণ বিভাজন যে শাসক দলেও হয়ে গিয়েছে তাই স্পষ্ট। কারণ সরকার বিজেপির, পুলিশ বিজেপি সরকারের, যেখানে সমাজবাদী পার্টির পক্ষে রাজ্যের পুলিশ থাকে কি করে? এই সংবাদ এবং অখিলেশ যাদবের ৭৯ আসনে জয়ের ঘোষণা কিন্তু শাসক দলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। এই জন্যই উত্তরপ্রদেশে ৪১টি আসন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উভয় শিবিরের কাছে। যে দল যত আশাই করুক না কেন, যে কোনো ধরনের ফলাফল হতে পারে। বিগত উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যুক্ত রেশন ব্যবস্থা নিয়ে বিশেষ ভূমিকা রেখেছিল। কংগ্রেসের 10 কেজি যুক্ত রেশনের ঘোষণাও এবার বড় ভূমিকা রাখতে পারে। কারণ অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি ও কর্মহীনতার মধ্যে এই 10 কেজি যুক্ত রেশন যে একটা দারুণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে উত্তরপ্রদেশের বাকি আসনগুলোর নির্বাচনে। আর এই ঘোষণা কমপক্ষে 30% আসনে প্রভাব ফেলতেই পারে। বুটের হার কম, তবে কি মোদির আসন টলছে? স্বপন মল্লিক চৌধুরী। 7 দফার লোকসভা নির্বাচনের মধ্যে ইতিমধ্যেই 4 দফা ভোট সম্পন্ন হয়ে গিয়েছে। তার মানে প্রায় 71% আসনের রায়দান মিটে গিয়েছে। এর মধ্যে 19 এবং 26 এপ্রিল 2 দফায় অনুষ্ঠিত 23টি রাজ্যের 190টি লোকসভা আসনের ভোট শেষে দেখা গিয়েছে 2 দফাতেই ভোটের হার 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় প্রায় 3% কমেছে। এর মধ্যে 59টি লোকসভা আসনে 2019 সালের তুলনায় 5% বা আরও কম ভোট পড়েছে। যদিও প্রথম দফায় 11 দিন আর দ্বিতীয় দফায় 4 দিন পরে নির্বাচন কমিশন জানিয়েছে প্রথম দফায় 66.14% এবং দ্বিতীয় দফায় 66.71% ভোট পড়েছে। কমিশনের সৌজন্যে 5% ভোটের হিসাবে হেরফের সত্ত্বেও প্রথম দফার ভোট কম পড়ার পর বিজেপি যথেষ্ট মাথা ব্যথা নিয়ে কারণ বিশ্লেষণে বসেছিল। কেবল তাই নয়, গত লোকসভার থেকে 5% কম ভোট নরেন্দ্র মোদীর উদ্বেগ এতটাই বাড়িয়ে দিয়েছে যে তিনি বাধ্য হয়ে দেশের উন্নয়ন ও বিকাশের গল্প থামিয়ে সরাসরি ভারতের মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ দিতে শুরু করেছেন। প্রচার সভায় কংগ্রেস ও মুসলমানদের সমর্থক প্রতিপন্ন করতেও ছাড়েননি। কংগ্রেসে জিতলে মানুষের সম্পত্তি অধিগ্রহণ করে মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে, এমন সকল্পিত কাহিনী বলে ভোটের বাজার গরম করার চেষ্টা করেছেন। কিন্তু মোদির কথায় দ্বিতীয় দফাতেও কাজ হয় না। নিরুৎসাহী মানুষ তাতেও সাড়া দেননি। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী দ্বিতীয় দফাতেও ভোটের হার 64%, যা গতবারের থেকে কম। এই কেন্দ্রগুলোতে আগেরবার ভোটের হার ছিল 70%-এর কাছাকাছি। ভোটে এবার যে কোনো হাওয়াই নেই তা রাজনৈতিক দল, নেতা এবং বিশেষজ্ঞ সবাই স্বীকার করেছেন। ভোটের হাওয়া তুলতে স্বয়ং মোদির চেষ্টার কসুর নেই। মানুষকে ভোটে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে নাগারে আবেদন জানিয়েছেন। বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে তুলোধুনো করতে ভিন্ন বক্তব্য রাখতেও মুখে লাগাম দেননি। পাশাপাশি নির্বাচন কমিশনও গণমাধ্যমে নানা ধরনের বিজ্ঞাপন দিয়ে ভোটদানের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন, তবু মানুষের মধ্যে কোনো সাড়া লক্ষ্য করা যায়নি। এর কারণ হিসেবে অনেকেই অত্যধিক গরমের কথা বলছেন।
কিন্তু সঠিক কারণ যে সেটা নয়, সেটা আর কেউ না বুঝুক, অন্তত মোদি সাহেব বেশ ভালো রকমভাবেই বুঝতে পেরেছেন। অন্যদিকে বিজেপি ধরেই নিয়েছিল তারা অনায়াসেই ফিরে আসছে আরও অনেকে বেশি আসন জয় করে। কিন্তু ভোট চলাকালীন তাদেরই একটা অংশের জিজ্ঞাসা, বেশি ভোট না পড়ার অর্থ তাহলে কি মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ নেই, নাকি জনগণের আশা ভঙ্গ ঘটেছে?